আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা আজকের ক্লাসে মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমাদের যে হোম মেনু আছে, হোম মেনুর মধ্যে ফ্রন্ট প্যানেলের কিছু জিনিস আমরা দেখব। ফ্রন্ট প্যানেল দেখা যাচ্ছে তো নাকি স্ক্রিনে? আচ্ছা, সর্বপ্রথম আমরা যদি এখানে কিছু একটা লিখি, সরি, আমরা এখানে লিখলাম দাইয়ান আইটি। এখন এটার উপরে আমরা কিছু কাজ করব। তো মনে রাখতে হবে, যে কোনো লেখার উপরে যদি আমরা কোনো পরিবর্তন করতে চাই, অবশ্যই লেখাটাকে সিলেক্ট করতে হবে। লেখাকে সিলেক্ট না করলে কোনো পরিবর্তন সম্ভব না। তো আমরা দাইয়ান আইটি লিখেছি, এখন এই লেখাটাকে সিলেক্ট করে এটার উপরে পরিবর্তন করব। খেয়াল করেন, ফ্রন্ট মেনুতে আমাদের প্রথমেই এই জায়গায় লেখা আছে ভিন্দা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা ফ্রন্ট। এটা হচ্ছে একটা ফ্রন্ট। এই ফ্রন্ট হচ্ছে একটা লেখার স্টাইল। ফ্রন্ট চেঞ্জ করলে লেখার স্টাইল চেঞ্জ হবে। তো আমরা নর্মালি ইংরেজি লেখার জন্য অফিসিয়ালভাবে টাইমস নিউ রোমান ব্যবহার করি, আর বাংলা লেখার জন্য সুতনি এমজে ব্যবহার করি। তো খেয়াল করি, আমরা এই ভিন্দার পাশে যে অ্যারো চিহ্নটা আছে, এখানে ক্লিক করলে আমাদের একটা ফ্রন্টের লিস্ট বের হয়ে গেছে। তো এখান থেকে আমরা যেই ফ্রন্টের উপরে মাউস নিয়ে যাব, সেই ফ্রন্টের প্রিভিউটা দেখা যাবে। তো এইখান থেকে আমরা স্ক্রল করে নিচে আরও অনেক ফন্ট আছে, আমরা এগুলো দেখতে পারি। তো যেটা আমার পছন্দ বা যেটা ভালো লাগছে প্রয়োজন সাপেক্ষে, সেটার উপরে জাস্ট আমরা ক্লিক করলে আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে ফ্রন্ট, অর্থাৎ লেখার স্টাইল। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা নাম্বার লেখা আছে 52। এই জায়গায় আপনাদের কম্পিউটারে আরও অন্য কিছু থাকতে পারে, বাট মূলত এটা হচ্ছে আমার ফন্ট সাইজ। এখানে যে নাম্বারটা থাকবে এটা হলো ফন্ট সাইজ। আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এখানে কিছু নাম্বার দেখতে পাচ্ছি, 8 থেকে 72 এই পর্যন্ত দেয়া আছে। আমরা এখান থেকে যে কোনোটায় ক্লিক করলেই আমার ফন্ট সাইজটা সেটাতে সেট হয়ে যাবে। এছাড়াও আমরা চাইলে তার পাশেই দেখেন দুইটি এ চিহ্ন দেয়া আছে, একটা হচ্ছে বড় করার জন্য আর একটা ছোট করার জন্য। আমরা যদি বড় করার যেটা, এটাতে ক্লিক করি তাহলে ফন্ট সাইজ একটু একটু করে বড় হবে। এ পাশেরটায় যদি ক্লিক করি তাহলে একটু একটু করে ছোট হবে। এখন এখানে আমরা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি বেশিরভাগই হচ্ছে আমাদের জোড় সংখ্যক নাম্বার, অর্থাৎ একটা নির্দিষ্ট স্টেপ বাই স্টেপ দেয়া আছে। কিন্তু কখনো যদি আমাকে বলা হয় যে ফন্ট সাইজ 25 করতে হবে, আমরা 25 তো এখানে পাচ্ছি না, আবার এটা থেকেও আমরা 25 করতে পারছি না। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের এই ফন্ট সাইজের এই ঘরে মাউস ক্লিক করে আমরা 25 লিখে ইন্টার দিব, তাহলে আমার ফন্ট সাইজটা 25 হয়ে যাবে। এটা হচ্ছে ফন্ট সাইজ, অর্থাৎ লেখার সাইজ ছোট বড় করার জন্য। এরপরে আমরা দেখি নিচে আছে হচ্ছে আমাদের বোল্ড, অর্থাৎ বি লেখা আছে। এটার কাজ হচ্ছে লেখাটাকে একটু গাঢ় করা। কোনো একটা লেখা প্রয়োজন সাপেক্ষে যদি লেখাকে আমরা একটু মোটা করতে চাই, সেক্ষেত্রে আমরা বোল্ডে চাপ দিব। আমি এখানে লিখেছি দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। আমরা ফন্টটা একটু চেঞ্জ করি। এখন এই বাংলাদেশ লেখাটাকে আমরা একটু গাঢ় করতে চাচ্ছি, সেক্ষেত্রে বাংলাদেশ লেখাটাকে সিলেক্ট করে আমরা যদি এখানে বিতে চাপ দিই, আমাদের বাংলাদেশ লেখাটা একটু মোটা হয়ে যাবে। এটাকেই বলা হয় বোল্ড করা। তারপরে কোনো একটা লেখাকে যদি আমরা একটু বাঁকা করতে চাই, একটু ডান দিকে বাঁকা হয়ে যাবে, এটাকে বলা হয় ইটালিক। অর্থাৎ আমরা এই লেখাটাকে সিলেক্ট করে যদি আই এর উপরে চাপ দিই, সেটা হয়ে যাবে, লেখাটা একটু বাঁকা হয়ে যাবে, এটাকে বলা হয় ইটালিক। আর এরপরেই আছে হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন হলো কোনো একটা স্পেসিফিক লেখার নিচে আমরা যদি একটা দাগ দিতে চাই, সেটাকে বলা হয় আন্ডারলাইন। তো এই হচ্ছে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন। বোল্ড করলে লেখাটা একটু মোটা হবে, ইটালিক করলে লেখাটা একটু বাঁকা হয়ে যাবে, আর আন্ডারলাইন করলে লেখার নিচে থেকে একটি দাগ চলে আসবে। আর এগুলো যদি আমরা উঠিয়ে দিতে চাই, সেম একইভাবে সিলেক্ট করে আবার এই অপশনে চেক মার্কটা উঠিয়ে দিব, তাহলে আগের মতো হয়ে যাবে। ক্লিয়ার?
এরপরে আমরা দেখি পরের অপশন দেওয়া আছে স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রো হচ্ছে আমার লেখার মাঝখান দিয়ে যদি কোনো একটা কাটা দাগ দিতে চাই, সেটাকে আমরা স্ট্রাইক থ্রো বলে থাকি। লেখাটা সিলেক্ট করে জাস্ট একটা কাটা, এই স্ট্রাইক থ্রোর উপরে ক্লিক করলে মাঝখান দিয়ে কাটা দাগ চলে আসবে। এটা কখন ব্যবহার করা হয়? কখনো কখনো কোনো একটা লেখা, কোনো একটা বিষয় পূর্বে ছিল এখন নাই, এরকমটা বোঝানোর ক্ষেত্রে মাঝখান দিয়ে কাটা দাগ দেওয়া থাকে। যেমন আমরা কোনো একটা ড্রিঙ্কস কিনতে গেলে আগে দেখতাম যে আগে আমাদের পূর্বের দাম ছিল 110 টাকা, ওইটাকে কেটে দিয়ে নিচে লেখা থাকে বর্তমান দাম 90 টাকা। এই ক্ষেত্রে আমরা লেখাটাকে কেটে দেওয়ার জন্য স্ট্রাইক থ্রো ব্যবহার করে থাকি। তারপরে দেখেন, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, আর পরেরটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আমরা কোনো একটা লেখার উপরে ম্যাথামেটিক্যাল টার্মসগুলো যখন আমরা ব্যবহার করি, সূত্র দেওয়া লাগে বা আমাদেরকে পাওয়ার দেওয়া লাগে, এই ক্ষেত্রে যদি স্কোয়ার ইউজ করি অর্থাৎ উপরে পাওয়ারটা দিই, সেটা আমরা সুপারস্ক্রিপ্ট বলে থাকি। আর যদি নিচে আমরা ওই পাওয়ারটা দিয়ে থাকি, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। তো খেয়াল করেন, এখানে আমরা এই স্কোয়ার যদি লিখতে চাই, নর্মালি এ লিখলাম এবং স্কোয়ারের জন্য 2 লিখলাম, এই 2টা হবে হচ্ছে আমাদের সুপারস্ক্রিপ্ট। আমরা এই 2টাকে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্টে চাপ দিলেই আমাদের এটা স্কোয়ার হয়ে যাবে। তো আমরা যদি মনে করি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্রটা লিখব, তাহলে কি করতে হবে? এ দিয়েছি এবং স্কোয়ার লিখেছি, এখন যদি প্লাস লিখি, খেয়াল করবেন আমার এখানে কিন্তু সুপারস্ক্রিপ্টটা চেক করা আছে। আমি এখন প্লাস লিখলেও আমার এটা সুপারস্ক্রিপ্ট হবে। তাহলে আমাদের করণীয় কি? এই সুপারস্ক্রিপ্টটা উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিয়ে প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন এই স্কোয়ারটা হবে আমাদের আবার সুপারস্ক্রিপ্ট। আমরা এখান থেকে এটা সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট করে দিলাম, ঠিক আছে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সুপারস্ক্রিপ্ট করেন বা সাবস্ক্রিপ্ট করেন, অবশ্যই মনে রাখতে হবে আপনার প্রয়োজনীয় কাজটা হয়ে যাওয়ার পরে অবশ্যই এটা উঠিয়ে দিতে হবে। তো এখানে যেহেতু আমার এটার কাজ শেষ, আমরা এটা সুপারস্ক্রিপ্টটা উঠিয়ে দিলাম। এখন পরবর্তী লাইনে আমরা সাবস্ক্রিপ্টের ব্যবহারটা দেখব। আমরা সবাই জানি পানির রাসায়নিক সংকেত হচ্ছে H2O। তো আমরা H2O আমরা এভাবেও পুরোটা আগে নর্মালি লিখে ফেলতে পারি। পুরোটা নর্মালি লিখে ফেলে তারপরে 2টা সিলেক্ট করে আমরা সাবস্ক্রিপ্টে চাপ দিলাম, দেখেন H2O হয়ে গেল। আমরা এইরকম আরও কোনো ফর্মুলা যদি লিখতে চাই, রাসায়নিক সংকেত, H2SO4। এখন খেয়াল করেন, এখানে 2টাও আমার সাবস্ক্রিপ্ট হবে, 4টাও সাবস্ক্রিপ্ট হবে। তো আমরা 2টাকে 2বারে না করে যেটা করতে পারি, নর্মালি 2টা সিলেক্ট করে ফেললাম, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এই 4টাকেও সিলেক্ট করে ফেললাম। এবারে আমরা সাবস্ক্রিপ্টে চাপ দিব, আমাদের 2টাই একই সাথে সাবস্ক্রিপ্ট হয়ে গেল। কাজ শেষ। এবার আমরা সাবস্ক্রিপ্টটা আবার উঠিয়ে দিব। এই হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। ক্লিয়ার? আলাদা আলাদা যখন যদি সিলেক্ট করতে চাই, আলাদা আলাদা সিলেক্ট বলতে গেলে আমরা যদি 2টা জায়গায় একাধিক অবজেক্ট সিলেক্ট করতে চাই, একাধিক টেক্সট, প্রথমে নর্মালি সিলেক্ট করে ফেলতে হবে, তারপরে কন্ট্রোল ধরে সেটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমরা এখানে যদি শুধু এই দা শব্দটা সিলেক্ট করতে চাই, এটা সিলেক্ট করে ফেলেছি, এখন কন্ট্রোল ধরে আমরা চাইলে আরও অন্য কোনো ওয়ার্ড বা অন্য কোনো লেখা সিলেক্ট করতে পারবো। প্রথমটা সিলেক্ট করার সময় কন্ট্রোল প্রয়োজন নাই, কিন্তু পরেরগুলোর সময় কন্ট্রোলটা রাখতে হবে। এরপরে আমরা দেখি আমাদের এইখানেই ইফেক্ট, টেক্সট হাইলাইট এবং ফন্ট কালার 3টে অপশন দেওয়া আছে। আমরা কোনো একটা লেখাকে সিলেক্ট করে যদি ইফেক্টে যাই, ইফেক্টে গেলে আমরা দেখতে পাবো যে এখানে বেশ কিছু টেক্সট ইফেক্ট দেয়া আছে। আমরা এখান থেকে জাস্ট মাউস নিয়ে গেলে প্রিভিউটা দেখতে পাবো। পছন্দ মতো যে কোনো একটা ইফেক্টের উপরে ক্লিক করলেই আমার লেখাটা সেই ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। আর হাইলাইট হচ্ছে আমরা আমাদের বই পড়ার সময় কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে হাইলাইটার পেন দিয়ে হাইলাইট করে রাখি, এটাই হচ্ছে হাইলাইট করা। সাপোজ কোনো একটা জায়গা যদি আমাদের হাইলাইট করার প্রয়োজন হয়, আমরা লেখাটা সিলেক্ট করব, তারপরে
আমরা হাইলাইটের এখানে দেখেন, এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, মানে দুইটা বলতে একটা হচ্ছে হাইলাইট অপশন আর তার পাশেরটা হচ্ছে অ্যারো চিহ্ন। আমরা কিন্তু কখনোই এইটাতে ক্লিক করব না, আমরা সবসময় ক্লিক করব অ্যারো চিহ্নতে। অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমাদের বেশ কিছু কালার এখানে বের হবে। তো আমরা যেই কালারটা দিতে চাচ্ছি সেই কালারটা এখান থেকে ক্লিক করব, তাহলে আমাদের লেখার নিচে এই কালারের একটা ব্যাকগ্রাউন্ড যাবে। এটাকে বলা হয় হাইলাইট করা। তো হাইলাইট করার সময় মনে রাখতে হবে, আপনি যতবারই হাইলাইট নিয়ে কাজ করবেন তো প্রত্যেকবার আপনাকে লেখাটা সিলেক্ট করতে হবে, অন্য কোথাও সিলেক্ট করার দরকার নাই। বাট হাইলাইট নিয়ে যতবারই কাজ করবেন লেখাটাকে সিলেক্ট করতেই হবে, এর কোনো বিকল্প নাই। হাইলাইট করতে হলেও সিলেক্ট করতে হবে, হাইলাইট উঠাতে হলেও সিলেক্ট করতে হবে। তো হাইলাইট উঠাবো কিভাবে? আমরা এই লেখাটা সিলেক্ট করে ঠিক হাইলাইটের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করব, তারপরে নো কালারে ক্লিক করব, আমাদের হাইলাইটটা উঠে যাবে। আর এরপরে দেখেন পরবর্তী অপশন হচ্ছে ফন্ট কালার। আমরা কোনো একটা স্পেসিফিক লেখাকে সিলেক্ট করে এই ফন্ট কালারের পাশে যে অ্যারোটা আছে, অ্যারোতে ক্লিক করলে আমাদের একটা কালারের লিস্ট চলে আসবে। এইখান থেকে আমরা যে কোনো কালারের উপরে মাউস নিয়ে গেলে পরিবর্তনটা দেখতে পাবো। তো প্রয়োজন সাপেক্ষে আমার যেটা প্রয়োজন বা যেটা ভালো লাগছে সেটার উপরে ক্লিক করলেই আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? এই হচ্ছে ফন্ট কালার। এরপরে আমরা দেখি আমাদের আরও দুইটা অপশন আছে এই ফন্ট প্যানেলের ভেতরেই। একটা হচ্ছে চেঞ্জ কেস আর একটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। এই দুইটা বিষয় প্রয়োজন না হলেও জেনে রাখা ভালো। চেঞ্জ কেসটা হচ্ছে আমার এই যে লেখাটা, এখানে আমরা কি করেছি, শুধুমাত্র প্রথম শব্দটা হচ্ছে বড় হাতের, বাকিগুলা ছোট হাতের। আমরা চাইলে পুরো লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে সেন্টেন্স কেস, এটা হচ্ছে প্রত্যেকটা বাক্যের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, যেমনটা আমি লিখেছি। তারপরেরটা হচ্ছে লোয়ার কেস, অর্থাৎ আমরা পুরো সেন্টেন্সটাই সবগুলো অক্ষর ছোট হাতের করে দেব। তারপরে আছে হচ্ছে আপার কেস, এটাতে ক্লিক করলে প্রত্যেকটা ক্যারেক্টার বড় হাতের হয়ে যাবে। এমন হতে পারে অনেক সময় প্রয়োজন হতে পারে যে আমি ছোট হাতের লিখেছি, এখন সবগুলো বড় হাতের করা দরকার, তখন লেখাটা আবার নতুন করে না লিখে এখান থেকে আপনি কেস চেঞ্জ করতে পারবেন। এখানে আরও কয়েকটা ক্যাটাগরি দেওয়া আছে, যেমন ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এটাতে গেলে আমরা আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের পাবো। আরেকটা দেওয়া আছে টগল কেস, এটাতে গেলে দেখেন এটা আবার উল্টে যাচ্ছে, অর্থাৎ যেটা ছিল তার থেকে উল্টে যাচ্ছে। তো এভাবে আমরা আমাদের এই কেসগুলো চেঞ্জ করতে পারি। এরপরে আরেকটা অপশন দেওয়া আছে ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিং হচ্ছে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেছিলাম তখন ঠিক ওপেন করার পর আমাদের ফন্টের সাইজ, ফন্ট স্টাইল, ফন্ট নেম যা ছিল সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া। কোনো একটা লেখাকে সিলেক্ট করে আমি এই যে এতক্ষণ ধরে যে পরিবর্তনগুলো করলাম, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, যত পরিবর্তন করেছি, এই ক্লিয়ার ফরম্যাটিংয়ে চাপ দিলে সব কিছু আমার পরিবর্তন হয়ে আগের জায়গায় ফিরে যাবে। দেখেন কালার চেঞ্জ করেছিলাম, হাইলাইট করেছিলাম, ফন্ট সাইজ বড় করেছিলাম, ফন্ট চেঞ্জ করেছিলাম, বোল্ড, ইটালিক, সব কিছু কিন্তু আগের জায়গায় ফিরে গেছে। এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। অর্থাৎ এই ছিল আমাদের ফন্ট প্যানেল সম্পর্কে আলোচনা। আশা করি ফন্ট প্যানেল নিয়ে আপনাদের আর কোনো সমস্যা না থাকারই কথা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।